আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশে কুদৃষ্টি দিলে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে পাকিস্তান। শাহবাজের দলের নেতার হুঁশিয়ারি। মনোনয়ন কেনার আগেই দল থেকে পদত্যাগ করব, রুমিন ফারহানা। বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধা, কিন্তু কেন? ডক্টর আসিফ নজরুলকে সুপ্রিম কোর্ট বারের হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। বাংলাদেশ ভারত উত্তেজনা প্রশমনের উপায় খুঁজতে হবে, রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারত বাংলাদেশে কুদৃষ্টি দিলে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ উসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। ভিডিওতে উসমানী দাবি করেন, পাকিস্তান বাংলাদেশকে ভারতের মতাদর্শগত আধিপত্যের নিচে ঠেলে দেওয়া মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি বাংলাদেশের স্বায়ত্ত শাসনের উপর আঘাত হানে বা কুদৃষ্টি দেয় তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের স্বায়ত্ত শাসনে আঘাত করে, কেউ যদি বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেওয়ার দুঃসাহস দেখায়, তবে মনে রাখবেন যে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূরে নয়। উসমানী আরও অভিযোগ করেন, ভারতের অখণ্ড ভারত মতাদর্শ বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তান সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে এবং প্রয়োজনে আবারও তা করতে সক্ষম। তিনি একটি কৌশলগত যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারে, যেখানে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখ সীমান্তে ভারতকে ব্যস্ত রাখবে। অন্য একটি ভিডিওতে উসমানী আরও এক ধাপ এগিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোটের প্রস্তাব দেন। তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে বিরক্ত করছে এবং ভারত অখণ্ড ভারত মতাদর্শের অধীনে বাংলাদেশকে ভেঙে একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের প্রস্তাব হলো পাকিস্তান ও বাংলাদেশের একটি সামরিক জোট গঠন করা উচিত। পাকিস্তানের উচিত বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা এবং বাংলাদেশের উচিত পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা। ওসমানীর মতে, এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে। তিনি দাবি করেন, যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই বিশ্ব শাসন করে। পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও তিনি মন্তব্য করেন। মনোনয়ন কেনার আগেই দল থেকে পদত্যাগ করব, রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলে তিনি জানান। মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই আমি নির্বাচন করব। রুমিন ফারহানা বলেন, এত বড় দল তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারবো না, তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। তিনি আরো বলেন, আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির টিকিট পাচ্ছেন না দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসনটি থেকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধা,
কিন্তু কেন? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সংরক্ষিত নথিতেও সিলেট অঞ্চলে ইউরেনিয়ামের উল্লেখ আছে, কিন্তু এতদিনেও এই খনিজ উত্তোলনের উদ্যোগ বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধাই কি তার প্রধান কারণ? বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে সম্ভাব্য ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনা কয়েক দশকের পুরনো। স্বাধীনতার পর 1970 ও 80 এর দশকে পরিচালিত কিছু ভূতাত্ত্বিক জরিপে এই অঞ্চলে ইউরেনিয়ামযুক্ত বালু ও শিলার উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতের প্রথম ও প্রধান আপত্তি, দেশটি কখনোই চায় না বাংলাদেশ আণবিক শক্তির অধিকারী হোক। ভারত সীমান্তবর্তী রাষ্ট্র চীন, পাকিস্তানের পর আরেকটা আণবিক শক্তির রাষ্ট্র মোকাবেলা করতে কখনোই সম্মতি দিবে না তারা। সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইউরেনিয়াম একটি কৌশলগত পারমাণবিক খনিজ হওয়ায় সীমান্তের কাছাকাছি এমন খনন কার্যক্রম ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে দেশটির অবস্থান। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তাজনিত সংবেদনশীলতার প্রেক্ষাপটে এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হলো কৌশলগত ও ভূ রাজনৈতিক উদ্বেগ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি নিজস্ব ইউরেনিয়াম সম্পদ উত্তোলন ও ব্যবহারে সক্ষম হয়, তাহলে দেশটি পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আংশিক স্বনির্ভর হয়ে উঠতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা ভারতের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর। এছাড়া চীন বা রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ ইউরেনিয়াম প্রকল্পে এগোলে তা ভারতের নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে তুলতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ। সব মিলিয়ে বাংলাদেশের ভেতরে ইউরেনিয়ামের সম্ভাবনা শুধু একটি খনিজ ইস্যু নয়, নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। ডক্টর আসিফ নজরুলকে সুপ্রিম কোর্ট বারের হুঁশিয়ারি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বিচার বিভাগ সম্পর্কে অযাচিত মন্তব্যের বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিচার বিভাগ সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে এভাবে মন্তব্য করবেন না। আইন উপদেষ্টা, আপনি একজন সম্মানিত মানুষ, দায়িত্বশীল চেয়ারে বসে আছেন। আপনাকে বলবো, এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে, তাই আদালত অবমাননা হয়। বিচার বিভাগ নিয়ে এমন কথা বলবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। ভারতের ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে গুলির উৎস জানা যায়নি। মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর। তিনি বিএসএফ এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। জানা যায়, সকালে টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বিপিন কুমার মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসন্ন ভট্টাচার্য জানান, ওই সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের 2টা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে আহত সদস্যের চিকিৎসা চলছে। বিএসএফ এর স্থানীয় দপ্তর ও দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফ কে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ভারত উত্তেজনা প্রশমনের উপায় খুঁজতে হবে, রাশিয়ার রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খুঁজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যকার বর্তমান উত্তেজনা যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, রাশিয়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করেন। নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত
জানিয়েছে রাশিয়া। রাষ্ট্রদূত খোজিন আশা প্রকাশ করেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমরা আশা করি নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।